আমি এই ঘটনাটি সংগ্রহ করেছি আমার ফিলিপাইনের সহকর্মী আর্নেল সিলভাদরের স্ত্রী মারিসা সিলভাদরের কাছ থেকে। ওনার বয়স 40-এর কাছাকাছি হবে। মারিসা আপু দুবাই থাকেন। তিনি দুবাই ডিউটি ফ্রিতে জব করেন। দুজন দুই জায়গায় জব করার কারণে প্রয়োজনের তাগিদে আলাদা থাকলেও সুযোগ পেলে আর্নেল কখনো ফার্মিং ছুটে যান তার স্ত্রীর সাথে দেখা করতে, আবার কখনো আপু ছুটি পেলে আমাদের এখানে চলে আসেন। আমরা তখন বেশ গল্পগুজব করি। আপু বেশ মিশুক মানুষ, গল্প করতে ভালোবাসেন, কিন্তু নিজের জীবনের ব্যাপারে খুব বেশি কথা বলতে চান না। কিছুদিন আগে এক সন্ধ্যায় আপু আমাদের এখানে এসেছিলেন স্বামীর সাথে দেখা করতে। আমাদের ডিউটি তখন শেষ। কাজের ক্লান্তি ভুলে আমরা বারান্দায় বসে আড্ডা দিলাম। বাইরে হালকা বাতাস, ভেতরে চায়ের ধোঁয়া আর কথার স্রোত। কথায় কথায় আমি সবুজ বললাম, আপু, আমার একটা শখ আছে, ভূতের গল্প শুনতে ভালো লাগে। তারপর সেগুলো সংগ্রহ করে আমি আমার চ্যানেল আফটার মিডনাইট স্টোরিজে স্ক্রিপ্ট হিসাবে পড়ি। আপু একটু হেসে বললেন, ফিলিপাইনে তো অনেক হরর মুভি আছে, সেগুলো দেখো। আমি বললাম, ওগুলো তো বানানো, আমি সত্যি ঘটনা খুঁজি, যেটা সত্যি সত্যি কারো সাথে ঘটেছে, সেটাই বেশি ভয় ধরায়। আপু চায়ের কাপটা টেবিলে রেখে একটি থমকে গেলেন। চোখটা মুহূর্তের জন্য দূরে চলে গেল, যেন কোনো পুরনো ছবি মনে পড়ছে। তারপর ধীরে বললেন, আমার সাথে ওই রকম কিছু হয়নি, তবে একটা ঘটনা আছে, আমার বড় ভাইয়ের সাথে ঘটেছিল। কিন্তু শোনো, জায়গার নাম আর ভাইয়ের নাম যেন প্রকাশ না করো। আমি সাথে সাথে বললাম, আপু, আপনার শর্তই আমার কাছে প্রথম, নাম জায়গা সব বদলে দেব, শুধু ঘটনাটা যেমন তেমনই থাকবে। আপু মাথা নেড়ে সম্মতি দিলেন। তারপর শুরু করলেন যে ঘটনা 2000 সালের দিককার অথবা তার আশেপাশে। মারিসা আপুর বাবার বাড়ি ছিল এক গ্রামের পাশে। গ্রামটা সবুজে ঘেরা, কিন্তু তার এক দিক জুড়ে ছিল বিশাল এক খ্রিস্টান কবরস্থান। ওই অঞ্চলের বহু খ্রিস্টানের মৃতদেহ সেখানেই সমাধিস্থ করা হয়। কবরস্থানটা এত বড় যে দূর থেকে দেখলে মনে হয় গাছপালার ভেতরে সাদা পাথরের একটা নির্জন নগরী দাঁড়িয়ে আছে। আপুর বড় ভাই পেশায় কাপড়ের দোকানদার। স্থানীয় বাজারে তার একটা দোকান ছিল। দোকানটা তিনিই চালাতেন। বাজারে কেনাকাটা করতে করতে রাত হয়ে যেত বেশিরভাগ দিন। দোকান বন্ধ করে তাকে একাই ফিরতে হতো। ফেরার পথে পড়ত সেই কবরস্থান। এই কবরস্থান আর বাড়ি ফেরার রাস্তা সম্পর্কে একটা বিষয় জানা জরুরি। বাজার থেকে বাড়ির দূরত্ব প্রায় 1 কিলোমিটার। এই 1 কিলোমিটারের মধ্যে প্রায় 300 মিটার জুড়ে কবরস্থানের এলাকা। কবরস্থানের সামনের দিকে একটা রাস্তা ছিল, যেখানে গেট দেখা যায়, মানুষজন কখনো কখনো চলাচল করে। কিন্তু তাদের বাড়ি ফেরার রাস্তা ছিল কবরস্থানের পিছনের দিক দিয়ে, একটা সরু অন্ধকার নীরব পথ। সেখানে কোনো আলো নেই। রাত নামলে ওই পথের বাতাসও যেন ভারী হয়ে যায়। ঝড় বৃষ্টির রাতে সেটা আরও ভয়ঙ্কর। আর একটা নিয়ম ছিল তাদের পরিবারের। কবরস্থানের পাশ দিয়ে চলার সময় যদি মোটরসাইকেল বা বাইসাইকেলে যেতেন, কবরস্থানের কাছাকাছি এসে নেমে পড়তেন এবং ওই অংশটা হেঁটে পার হতেন। দুটো কারণ: প্রথমত, যারা শুয়ে আছেন তাদের প্রতি সম্মান; দ্বিতীয়ত, তাদের বিশ্বাস ওখানে অনেক আত্মা আর জিনের আনাগোনা থাকে। বাইক বা সাইকেল চালিয়ে গেলে তাদের কারো ক্ষতি হতে পারে, আর ক্ষতি হলে তার প্রতিক্রিয়া নাকি মানুষের উপরেও পড়তে পারে। সেদিনও আপুর ভাই বাজারে দোকান বন্ধ করে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন। কিন্তু সেদিন একটু বেশি রাত হয়ে যায়, কারণ ওই সময়টাতে একটা উৎসব চলছিল। দোকানে ভিড় ছিল বেশি। সময়টা শীতকাল। রাত যত বাড়ছে বাতাস তত ঠান্ডা হচ্ছে। তিনি যখন বাড়ির পথে রওনা হলেন, তখন রাস্তা প্রায় ফাঁকা। দোকানের কোলাহল পেছনে ফেলে কিছুটা পথ আসার পর হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। শীতের রাত, তার ওপর বৃষ্টি। ভেজা কাপড় গায়ে লেগে বরফের মতো ঠান্ডা হয়ে আসে। তিনি দ্রুত সাইকেল চালিয়ে একটা বড় গাছের নিচে আশ্রয় নিলেন। গাছটা ছিল রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা বিশাল এক পুরনো গাছ। ডালপালা ছড়িয়ে যেন অন্ধকারকে আরও ঘন করে রেখেছে। যে গাছের নিচে তিনি দাঁড়িয়েছিলেন, কবরস্থানের দূরত্ব বেশি না, সর্বোচ্চ 20-30 গজ। বৃষ্টি বাড়তেই থাকলো। আকাশ কালো হয়ে এলো। তারপর শুরু হলো মেঘের গর্জন। বিদ্যুৎ চমকাতে লাগলো। প্রতিটা বজ্রপাতের সাথে চারপাশ সাদা আলোয় এক ঝলক উজ্জ্বল হয়, আবার মুহূর্তেই গাঢ় অন্ধকার। আপুর ভাই সাহসী মানুষ ছিলেন, কিন্তু ওই রাতে পরিস্থিতি তাকে অদ্ভুতভাবে অস্থির করে তুলল।
গভীর রাত, নির্জন রাস্তা, সামনে কবরস্থান, তার উপর ঝড়ো বৃষ্টি আর বজ্রপাত। তিনি দাঁড়িয়ে বৃষ্টি কমার অপেক্ষা করছেন, কিন্তু সময় যেন থামছে না, আবার এগোচ্ছেও না। বৃষ্টির শব্দে নিজের চিন্তার শব্দ হারিয়ে যায়। বজ্রপাতের মাঝের নীরবতা যেন সবচেয়ে ভয়ঙ্কর, যেন ওই নীরবতার ভেতর কেউ নিঃশ্বাস নিচ্ছে, কেউ তাকিয়ে আছে। গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি অনুভব করলেন তিনি আর একা নন। ঠিক কেন এই অনুভব তিনি নিজেও জানতেন না। হয়তো চোখে কিছু দেখেননি, শুধু মনের ভেতর একটা ঠান্ডা চাপা ভয় জমে উঠেছিল, যেন চারপাশে অদৃশ্য কিছু চোখ তাকে ঘিরে ফেলেছে। নিচে বানি জমতে শুরু করেছে, প্যান্টের নিচের অংশ ভিজে ভারী হয়ে যাচ্ছে। মাথায় একটাই কথা ঘুরছে, এভাবে দাঁড়িয়ে থাকা ঠিক নয়। ঠিক তখন বজ্রপাতের এক ঝলক আলোয় তার চোখ চলে গেল কবরস্থানের দিকে। আর সেই আলোতেই তিনি প্রথমবার দেখতে পেলেন কবরস্থানের ভেতরে একটু দূরে দাঁড়িয়ে আছে মানুষের মতো এক অবয়ব। তিনি কেঁপে উঠলেন। শীতের জন্য নয়, ভেতরের শিরদাঁড়া দিয়ে একটা অচেনা ঠান্ডা স্রোত বয়ে গেল। এই বৃষ্টি ঝড়ের রাতে কবরস্থানের পেছনে কে দাঁড়াবে? কেউ কি পথ ভুলে এসেছে, নাকি কোনো মাতাল, নাকি আরেকবার বিদ্যুৎ চমকালো? এবার তিনি স্পষ্ট দেখলেন অবয়বটা দাঁড়িয়ে নেই, একটা কবরের ওপর বসে আছে এবং কিছু করছে। হাতে মাটি খুঁড়ছে, কবর খুঁড়ছে। তার বুক ধক করে উঠল। স্বাভাবিক মানুষ এমন করে না। চোর, ক্রিমিনাল, অস্ত্র লুকিয়েছে, কিংবা কোনো বিকৃত লোভ হাড়গোড়ের জন্য? মাথার ভেতর নানা ভাবনা ছুটে গেল। তারপরে তিনি দেখলেন ওই লোকটা কবরটা আরও খুঁড়ে বড় করে ফেলছে। এক ঝলক আলোয় মনে হলো কবরের ভেতর নেমে গেল সে, আর কিছুক্ষণ পর টেনে তুলল একটা কফিনের মতো কিছু। নাকি একটা দেহ? আপুর ভাইয়ের রাগ চেপে গেল। ভয় এক পাশে, রাগ অন্য পাশে, দুটো মিলিয়ে বুকের ভেতর আগুন জ্বলে উঠল। এটা শুধু অপরাধ না, এটা মহা অপরাধ। ভাবতে ভাবতে তিনি চারপাশে খুঁজতে লাগলেন কিছু, লাঠি, ডালপালা। সৌভাগ্যবশত গাছের নিচেই একটা লম্বা শক্ত ডাল পড়েছিল। তিনি সেটা হাতে তুলে নিলেন। বৃষ্টি তখনও পড়ছে, কিন্তু রাগে ভেজা শীত সব ভুলে গেলেন। তিনি ধীরে ধীরে এগোতে শুরু করলেন কবরস্থানের দিকে। প্রতিটা পদক্ষেপে কাদা পানিতে শব্দ হচ্ছে, কিন্তু বজ্রের গর্জনে সেই শব্দ চাপা পড়ে যাচ্ছে। লোকটার দিকে যত এগোচ্ছেন ততই তার মাথার ভেতর একটা প্রশ্ন ঘুরছে, কে তুই, কি করছিস সেখানে? কিন্তু মুখে কোনো শব্দ বেরোচ্ছে না। লোকটার কাছাকাছি আসতেই হঠাৎ লোকটা থেমে গেল, যেন টের পেল কেউ তাকে দেখেছে। তারপর খুব ধীরে, ভীষণ ধীরে লোকটা পেছনের দিকে ঘুরে তাকালো। আর ঠিক সেই মুহূর্তে আকাশ ফেটে বিদ্যুৎ নামল। আলোয় আপুর ভাই যা দেখলেন, তার হাত থেকে লাঠি প্রায় পড়ে যাচ্ছিল। শরীরের গঠন, পোশাক সব মানুষের মতো, কিন্তু মুখটা মানুষের মতো নয়। ঝলসানো, বিকৃত, হিংস্র কোনো প্রাণীর মতো মুখ, যেন আগুনে পুড়ে গলে যাওয়া চামড়ার নিচে দাঁতগুলো বেরিয়ে আছে। চোখ দুটো অস্বাভাবিকভাবে বড়, একদম কালো, আর সেই চোখে ছিল ক্ষুধার মতো কিছু। শুধু ক্ষুধা নয়, পচা কিছুর গন্ধ মাখা ভয়ঙ্কর তৃষ্ণা। আর তার হাতের কাছে কবর থেকে তোলা দেহের মতো কিছু, যেটার দিকে সে ঝুঁকেছিল। আপুর ভাইয়ের মনে হলো ওটা খেতে চাইছে। এটা কোনো চোর না, কোনো মানুষও না, এটা মুর্দাখোর। কবরের লাশ তুলে খায়, এমন কিছুর কথা তিনি ছোটবেলায় শুনেছেন, কিন্তু গল্প আর সত্যি এক জিনিস নয়। এখন সামনে সত্যি দাঁড়িয়ে। ভাইয়ের বুক থেকে একটা আর্তচিৎকার বেরিয়ে এলো। তিনি আর এক সেকেন্ডও দাঁড়ালেন না, পেছনে ফিরেই দৌড়। বৃষ্টির পানিতে পা পিছলে যায়, কাদায় হোঁচট খেয়ে পড়ে যান, আবার উঠে দৌড়। মাথায় একটাই কথা, বাঁচতে হবে, যেভাবেই হোক বাঁচতে হবে। কবরস্থান পেছনে, গাছ পেছনে, সেই হিংস্র মুখ পেছনে, আর সামনে শুধু অন্ধকার রাস্তা। তিনি দৌড়াতে দৌড়াতে চিৎকার করতে থাকেন, চিৎকার যেন নিজের সাহস ধরে রাখার শেষ চেষ্টা। বুকের ভেতর হৃদয়টা পাগলের মতো লাফাচ্ছে। মনে হচ্ছে যে কোনো মুহূর্তে পেছন থেকে কেউ তার কাঁধে হাত রাখবে, কিংবা তাকে টেনে ফেলবে। অনেক কষ্টে, অনেকবার পড়ে গিয়ে, ভিজি কাঁপতে কাঁপতে তিনি শেষমেশ বাড়ির উঠোনে এসে পড়লেন। তার চিৎকার শুনে বাড়ির সবাই দৌড়ে বেরিয়ে এলো। তারা তাকে দেখে আতঙ্কিত। তিনি তখন কথা বলতে পারছেন না, শুধু বড় বড় নিঃশ্বাস। গলা শুকিয়ে গেছে, চোখে জলের মতো কিছু। বৃষ্টি না কান্না বোঝা যায় না। কেউ জিজ্ঞেস করল, কি হয়েছে, কি দেখেছ? তিনি কাঁপা গলায় শুধু বললেন, কে ফেলবে আমাকে, কে ফেলবে আমাকে? আমি সবুজ এই জায়গায় এসে মারিসা আপুর মুখ থেকে শুনছিলাম, আর আমার নিজেরও গা শিউরে উঠছিল। কারণ আপু বলছিলেন ওই রাতের পর তাদের গ্রামে কেউ আর কবরস্থানের পেছনের রাস্তা ব্যবহার করত না।
যতই দরকার হোক না কেন। ভাইয়া তখন সিদ্ধান্ত নিলেন আজ আর দাঁড়িয়ে থাকা যাবে না, ভিজে গেলেও বাড়ি ফিরতেই হবে। বাড়ির উঠোনে পড়েই তিনি হাঁটু গেড়ে বসে পড়েছিলেন। শরীরটা কাঁপছিল এমনভাবে যেন শীত নয়, ভেতর থেকে কেউ হাড়গুলো ঝাঁকিয়ে দিচ্ছে। মুখ দিয়ে শব্দ ঠিকমতো বেরোচ্ছে না। বাড়ির লোকজন ঘিরে ধরল, কেউ গায়ে চাদর চাপিয়ে দিল, কেউ পানি দিতে গেল, কিন্তু পানি হাতে নিয়েও তিনি পান করতে পারলেন না। হাত কাঁপছে, ঠোঁট কাঁপছে, চোখ দুটো স্থির হয়ে আছে অদৃশ্য কোনো জিনিসের দিকে। একজন জিজ্ঞেস করল, কে ফেলবে তোমাকে, কিসের কথা বলছো? তিনি ভাঙা গলায় টেনে টেনে বললেন, ওখানে ওখানে কবর কবর খুঁড়ছে, ও আমাকে খাবে। এই কথাটা শুনে বাড়ির সবাই থমকে গেল। রাতের বৃষ্টির শব্দের ভেতরেও যেন একটা শূন্যতা নেমে এলো। কেউ বুঝতে পারছিল না ভাইয়া সত্যিই কিছু দেখেছে নাকি ভয় পেয়ে ভুল দেখেছে। কিন্তু তার মুখের অবস্থা, তার চোখের আতঙ্ক, এসব দেখলে ভুল বলার সুযোগ কম। কিছুক্ষণ পর যখন তার শ্বাস একটু স্বাভাবিক হলো, তখন সে এক টানে পুরো ঘটনাটা বলে ফেলল। গাছের নিচে দাঁড়ানো, কবরস্থানের ভেতরে লোকটাকে দেখা, কবর খোঁড়া, কফিন টেনে তোলা, আর শেষে সেই মুখ, সেই ভয়ঙ্কর মুখ। সে বলছিল, আর তার চোখে যেন আবার বিদ্যুতের আলো ঝলকাচ্ছিল, আবার সেই বিকৃত মুখ তাকে দেখছিল। বাড়ির পুরুষ সদস্যরা আর বসে থাকলো না। কয়েকজন প্রতিবেশীকেও ডেকে উঠালো। কেউ লাঠি নিল, কেউ টর্চ, কেউ একটা কুড়ালও নিয়ে নিল। সিদ্ধান্ত হলো এখনই কবরস্থানে গিয়ে দেখা হবে। বৃষ্টি তখনও কমেনি, কিন্তু রাগ আর ভয় মিলে মানুষের ভেতর এমন একটা শক্তি আসে যেটা শীতকে হার মানায়। ভাইয়া যেতে চাইল না। সে কাপা গলায় বলল, আমি যাব না, ওটা মানুষ না। কেউ তাকে জোর করল না, বরং তাকে ঘরের ভেতর নিয়ে গিয়ে আগুন জ্বালিয়ে বসানো হলো। আর বাকিরা বেরিয়ে পড়ল কবরস্থানের দিকে। রাতের সেই পথ, কবরস্থানের পেছনের সরু রাস্তা, জল জমে গেছে, কাদা পিচ্ছিল। টর্চের আলো গাছের গুঁড়ি, ঝোপঝাড়, ভেজা পাতা সব কিছুকে ভুতুরে করে তুলেছে। দূরে বজ্রপাত হলে এক মুহূর্তের জন্য পুরো কবরস্থান যেন সাদা হয়ে ওঠে, আবার অন্ধকারে ডুবে যায়। কবরের শাড়িগুলো দূর থেকে মনে হচ্ছিল কারা যেন মাথা তুলে দাঁড়িয়ে আছে, নড়ছে না, শুধু দেখছে। তারা ভেতরে ঢুকে যে জায়গাটায় লোকটা ছিল বলে ভাইয়া বলেছে সেদিকেই গেল। প্রথমে কিছুই দেখা যাচ্ছিল না, কিন্তু কাছাকাছি যেতেই তারা বুঝল কিছু একটা অস্বাভাবিক হয়েছে। একটা কবরের মাটি উল্টে পাল্টে আছে, কবরের পাশে ছড়ানো ছেটানো কিছু জিনিস। টর্চের আলোতে স্পষ্ট হলো কফিনের কাঠের টুকরো, আর আর এমন কিছু যা দেখে কারোর বুক শক্ত না হয়ে পারে না। একজন প্রতিবেশী টর্চটা একটু নিচু করে ধরতেই সবাই চুপসে গেল। কবরের পাশের লাশের কিছু অংশ ছড়ানো ছিল, ঠিক কতটা কারোর মুখে বলার সাহস হলো না। কেউ ইয়া আল্লাহ বলে মুখ ঢেকে ফেলল, কেউ কাঁপা হাতে ক্রসের মতো চিহ্ন আঁকল নিজের বুকে। বৃষ্টি ধুয়ে দিচ্ছিল রক্তের দাগ, কিন্তু ধুয়ে দিচ্ছিল না সেই আতঙ্ক। তারা আশেপাশে খুঁজল, ঝোপঝাড়ের দিকে টর্চ ফেলল, ডাকাডাকি করল। কেউ নেই, কোনো পায়ের শব্দ নেই, কোনো মানুষের ছায়া নেই, শুধু কবরের শাড়ি, বৃষ্টির শব্দ আর অন্ধকারের ভারী শ্বাস। একজন বলল, চোর হতে পারে। আরেকজন কঠিন স্বরে বলল, চোর হলে লাশের অংশ ফেলে যায় না, চোর হলে হাড় নিত, কফিন ভাঙত, কিন্তু এটা অন্য কিছু। তাদের মধ্যে বয়স্ক এক লোক ছিল, যার চোখে বয়সের চেয়ে বেশি অন্ধকার জনা। তিনি টর্চের আলোতে কবরটার দিকে তাকিয়ে ধীরে ধীরে বললেন, এটা মুর্দাখোরের কাজ, মানুষ না। ওরা সুযোগ পেলে লাশ তুলে খায়, আর কাজ শেষ হলে মাটি আবার চাপা দিয়ে দেয়, কেউ টেরও পায় না। আজ হয়তো কেউ দেখে ফেলেছে বলেই পালাতে হয়েছে। এই কথা শুনে দলের কয়েকজনের শরীর শিরশির করে উঠল। কেউ কেউ বিশ্বাস করতে চাইছিল না, কিন্তু চোখের সামনে প্রমাণ পড়ে আছে। তারা আর বেশি সময় দাঁড়ালো না। কবরটার পাশে কিছুক্ষণ মন্ত্র বা প্রার্থনা পড়ল, যার যার বিশ্বাস অনুযায়ী। তারপর তাড়াহুড়ো করে ফিরে এলো। বাড়িতে ফিরতেই সবাই ভাইয়াকে ঘিরে ধরল। কে কি দেখল, কি হলো, সব বলল। ভাইয়া শুনে আরও ফ্যাকাশে হয়ে গেল। সে শুধু বলল, ওটা আমাকে দেখেছে, ওটা আমার চোখ দেখেছে। সেই রাতের পর তাদের বাড়িতে একটা অদ্ভুত নিয়ম তৈরি হলো। সন্ধ্যের পর কেউ একা বাইরে যাবে না, কবরস্থানের পেছনের রাস্তা দিয়ে আর কেউ ফিরবে না। যতই ঘুরে সামনের বড় রাস্তা ধরতে হয় ধরবে। বাজার থেকে ফিরতে দেরি হলে দোকান আগেই বন্ধ করবে, প্রয়োজন হলে কোনো আত্মীয়ের ঘরে রাত কাটাবে, কিন্তু ওই অন্ধকার পথ আর না। কিন্তু ভয় জিনিসটা এমন, একবার ঢুকলে শুধু রাতে থাকে না, দিনেও মানুষের পাশে বসে। ভাইয়া 2-3 দিন ঠিকমতো ঘুমাতে পারল না। চোখ বন্ধ করলেই সেই বিকৃত মুখ, সেই কালো চোখ, সেই ক্ষুধার গন্ধ। মাঝরাতে হঠাৎ উঠে বসে চিৎকার করত, ঘাম ঝরত, গলা শুকিয়ে আসত, মনে হতো কেউ জানালার বাইরে দাঁড়িয়ে আছে।
তাদের গ্রামের লোকজন যখন খবর পেল, কেউ কেউ বলল এটা গুজব, কেউ বলল ওরা কবরস্থান অপবিত্র করেছে, প্রার্থনা করতে হবে। কেউ আবার ফিসফিস করে বলল মুর্দাখোর জিন দেখলে নাকি সে পিছু ছাড়ে না, যার চোখে পড়ে তার গন্ধ সে মনে রাখে। এই শেষ কথাটাই ভাইয়ার মাথায় পেরেকের মতো বসে গেল। সে ভাবতে লাগলো, কি সত্যি ওটা তাকে মনে রেখেছে? সে কি সত্যি এখন টার্গেট? আর ঠিক তখনই শুরু হলো আরেকটা অদ্ভুত ঘটনা। 3 রাত পর বৃষ্টি থেমে গেছে, আকাশ পরিষ্কার, কিন্তু বাতাসে কেমন কাঁচা ঠান্ডা। সবাই খেয়ে ঘুমাতে গেছে। ভাইয়া আগুনের পাশে বসেছিল, ঘুম আসছিল না। ঘরের ভেতর নীরবতা। হঠাৎ সে শুনল বাড়ির পেছনের দিক থেকে যেন কেউ খুব আস্তে মাটি চষছে। খস খস খস। সে প্রথমে ভাবল হয়তো ইঁদুর, কিন্তু শব্দটা ইঁদুরের মতো ছোট নয়, একটা ভারী ধৈর্যশীল খোঁড়াখুড়ির শব্দ। তার বুক ধক করে উঠল। সে উঠে দাঁড়ালো, কান পাতল। শব্দটা আবার এলো, খস খস খস। তার মনে পড়ল সেই রাত, কবর খোঁড়ার শব্দ, মাটির গন্ধ আর বজ্রপাতের আলোয় দেখা বিকৃত মুখ। বুকের ভেতর জমে থাকা ভয় হঠাৎ করে গলে উঠে এলো। সে ধীরে ধীরে দরজার দিকে গেল, কিন্তু দরজার কাছে পৌঁছেই থেমে গেল, কারণ এবার সে পরিষ্কার শুনতে পেল খোঁড়াখুড়ির শব্দের ফাঁকে ফাঁকে কারোর ভেজা নিঃশ্বাস, ঠিক দরজার বাইরে। ভাইয়া তখন দরজার ফাঁক দিয়ে বাইরে তাকালেন। বাইরে ঘুটঘুটে অন্ধকার, চাঁদ নেই, শুধু শীতের শুকনো বাতাস। উঠোনের মাটিতে বৃষ্টির পানি শুকিয়ে গেছে, কিন্তু স্যাঁতস্যাঁতে গন্ধ এখনও রয়ে গেছে। দরজার ফাঁক দিয়ে কিছুই দেখা যাচ্ছিল না, তবু ভাইয়ার মনে হলো অন্ধকারের ভেতর কেউ দাঁড়িয়ে আছে। ঠিক দরজার একদম সামনে নয়, একটু দূরে, যেন ইচ্ছা করে আলো ছায়ার বাইরে থেকে তাকিয়ে আছে। তার বুক ধকধক করে উঠল, গলা শুকিয়ে গেল। সে দরজা খুলবে কি খুলবে না এই দ্বিধায় দাঁড়িয়ে রইল। আর ঠিক তখনই আবার সেই শব্দ, খসখস খসখস, যেন কেউ নখ দিয়ে মাটি খুঁড়ছে। শব্দটা কবর খোঁড়ার শব্দের মতোই, একই ধীর, একই একগুয়ে, একই নিষ্ঠুর। ভাইয়া পেছনে ফিরে ঘরের ভেতরে তাকালো। সবাই ঘুমাচ্ছে, কাউকে ডাকলে তারা উঠবে, কিন্তু উঠতে উঠতেই যদি... তার মাথায় সেই বিকৃত মুখ ভেসে উঠল, চোখ দুটো কালো, বড়, ক্ষুধার্ত। সে এক মুহূর্তেই সিদ্ধান্ত নিল, একাই বাইরে যাবে না। সে দরজায় কাঠের শিকল আরও শক্ত করে লাগালো, তারপর দেয়ালে হেলান দিয়ে বসে পড়ল, কান পাতল। বুকের ভেতর মনে হচ্ছিল হৃদয়টা চিৎকার করছে, কিন্তু বাইরে শব্দটা থামছে না। খসখস খসখস, মাঝে মাঝে থেমে যায়, তারপর আবার শুরু হয়। থামার সময়টুকুতে ভাইয়ার মনে হয় এখনই বুঝি কেউ দরজার কাছে এসে দাঁড়াবে, দরজার ফাঁক দিয়ে চোখ দেখা যাবে। হঠাৎ করে শব্দটা একদম দরজার কাছাকাছি চলে এলো। মাটির উপর ভারী পায়ের চাপা শব্দ, টুপ টুপ, তারপর একটানা নীরবতা। ভাইয়ার গায়ে কাঁটা দিয়ে উঠল। সে নিঃশ্বাসও নিতে ভুলে গেল। দরজার ওপাশে কারো উপস্থিতি যেন ঘরের ভেতর ঢুকে পড়েছে। তারপর একটা খুব আস্তে ঘষা ঘষা শব্দ, যেন কেউ দরজার কাঠে নখ বোলাচ্ছে। কি কি চাস? ভাইয়ার গলা থেকে শব্দ বেরিয়ে গেল অজান্তে, খুব ছোট, খুব দুর্বল। কোনো উত্তর এলো না, শুধু একটা ভেজা নিঃশ্বাসের শব্দ, ফুঁ ফুঁ, যেন কেউ গন্ধ নিচ্ছে, মানুষের গন্ধ, জীবনের গন্ধ। তারপর ধীরে ধীরে সেই নিঃশ্বাস দূরে সরে গেল। টুপ টুপ শব্দ মিলিয়ে গেল উঠোন পেরিয়ে। ভাইয়া বসে রইল অনেকক্ষণ, শরীরটা ঘেমে একাকার। অবশেষে যখন সবকিছু চুপচাপ, তখন সে সাহস করে জানালার পর্দা সরিয়ে বাইরে তাকালো। উঠোন ফাঁকা, কিন্তু উঠোনের এক পাশে যেখানে তারা আগুন জ্বালায়, সেখানে মাটি যেন নতুন করে খোঁড়া হয়েছে, খুব সামান্য কিন্তু স্পষ্ট, যেন কেউ নখ দিয়ে বা হাত দিয়ে মাটি খুঁড়েছে। ভাইয়ার মাথা ঘুরে উঠল। সে তাড়াতাড়ি পর্দা নামিয়ে দিল। মনে হলো যে জিনিসটা কবর খুঁড়েছিল সেটা আজ তার বাড়ির উঠোনেও মাটি খুঁড়তে এসেছে। কেন? কি খুঁজছে? নাকি কাউকে? সকালে সূর্য উঠলে সে কাউকে না বলে একাই সেই জায়গাটা দেখল। মাটিতে হালকা খোঁড়াখড়ির দাগ, আর তার পাশে একটা অদ্ভুত গন্ধ, পচা, কাঁচা, কবরের মতো গন্ধ। ভাইয়া মুখ চেপে ধরল। এই গন্ধ সে ভুলতে পারবে না। ওই রাতেও একই গন্ধ ছিল, কবরের ভেতরের স্যাঁতস্যাঁতে গন্ধের সাথে রক্ত আর পচনের গন্ধ। সে আর দেরি করল না, বড়দের ডেকে বলল সব কথা। প্রথমে কেউ বিশ্বাস করল না, কিন্তু উঠোনের মাটি খোঁড়া দেখে সবাই চুপসে গেল। মা ফিসফিস করে বললেন, তোর চোখে পড়েছে বলে ওরা পিছু ছাড়ছে না। বাড়ির বয়স্ক লোকজন একজোট হলো।
সিদ্ধান্ত হলো আজই একজন ধর্মীয় জ্ঞানী বা পাদ্রী বা যিনি এসব বোঝেন তাকে ডাকা হবে, কারণ এটা আর শুধু ভয় নয়, এটা বাড়ির নিরাপত্তার প্রশ্ন। সেদিন বিকেলে গ্রামের এক বয়স্ক ধর্মীয় ব্যক্তি এলেন। তিনি উঠোনটা দেখলেন, দরজার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকলেন। তারপর খুব ধীরে বললেন, এই বাড়ির চারপাশে অস্বাভাবিক ছায়া আছে, কেউ রাতে আসে, কিন্তু ভয় পেয়ে বাইরে যেও না, দরজা জানালা বন্ধ রাখবে আর রাতে একা থাকবে না। তিনি কিছু প্রার্থনা পড়লেন, কিছু পানিতে ফু দিলেন, সেই পানি দরজার চৌকাঠে ছিটিয়ে দিলেন। উঠোনের চার কোণে কিছু চিহ্ন এঁকে দিলেন, যার অর্থ সবাই বুঝল না, কিন্তু সবাই চাইছিল অন্তত কিছু একটা হোক। যাবার আগে তিনি ভাইয়ার দিকে তাকিয়ে খুব কঠিন স্বরে বললেন, সবচেয়ে বড় কথা, তুমি তাকে দেখেছ, সে তোমাকে চিনেছে, এখন সে পরীক্ষা করবে তুমি ভয় পাও কিনা, ভয় দেখাবে, ফাঁদ পাতবে। তুমি যদি একবার একা বাইরে যাও, তখন বিপদ। ভাইয়া মাথা নেড়ে চুপ করে রইল, কিন্তু তার ভেতরে ভেতরে একটা কথাই ঘুরছিল, ও কি আমাকে খেতে চাইবে? ওই রাতের বিকৃত মুখ, চোখের ক্ষুধা, সবই তো খাওয়ার জন্য ছিল। সেদিন রাতে সবাই এক ঘরেই ঘুমালো। ঘরের দরজা ভিতর থেকে আটকানো, আগুন জ্বালানো হলো যেন আলো থাকে, কিন্তু ভয় আলো দেখেও ভয়ই থাকে। রাত যত গভীর হলো, আগুনের তাপ কমে এলো আর বাতাসে শীত বাড়ল। মাঝরাতে হঠাৎ ঘরের বাইরে আবার সেই শব্দ, খসখস খসখস। সবাই জেগে উঠল, কেউ কথা বলল না, শুধু চোখ বড় বড় করে একে অপরের দিকে তাকালো। শব্দটা এবার দরজার সামনে নয়, জানালার দিক থেকে আসছে। জানালার কাঠে কিছু একটা আঁচড়াচ্ছে, যেন নখ দিয়ে আঁকছে। কটকট কটকট। মা দম বন্ধ করে বললেন, ইয়া আল্লাহ। বয়স্ক এক চাচা ফিসফিস করে বললেন, টর্চটা ধর, কিন্তু জানালা খুলিস না। টর্চ জ্বালানো হলো। আলো জানালার দিকে পড়তেই সবাই দেখল জানালার পর্দা খুব আস্তে নড়ছে। বাইরে বাতাস নেই, তবু পর্দা নড়ছে। তারপর পর্দার ওপর দিয়ে একটা ছায়া সরে গেল, যেন কেউ খুব কাছ থেকে পর্দার ভেতর তাকিয়ে আছে। ভাইয়ার মাথা ঝিমঝিম করল। মনে হলো ওই কালো চোখ দুটো ঠিক পর্দার ওপাশে। সে ঠোঁট কামড়ে ধরল, যেন চিৎকার বের না হয়, কিন্তু তার শরীর থামছে না, কাঁপছে। হঠাৎ করে জানালার কাছে একটা ঠুক করে শব্দ হলো, টক, তারপর আরেকটা, টক টক। মনে হলো কেউ আঙ্গুল দিয়ে কাঁচে টোকা দিচ্ছে, খুব ধীরে, খুব ঠান্ডা মজা নিয়ে। টক টক টক। ঘরের ভেতর কেউ নড়ল না, শুধু আগুনের শিখা কাঁপছে। আর ঠিক তখনই জানালার বাইরে থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, মানুষের মতো, কিন্তু মানুষ নয়। কণ্ঠটা ভাঙা, ঘষা, শুকনো। বলল, দে দে। সবাই চমকে উঠল। দে মানে কি? কি চাইছে? কণ্ঠটা আবার বলল, এবার আরও স্পষ্ট, দে, ওকে দে। ভাইয়ার বুকের রক্ত ঠান্ডা হয়ে গেল। ওকে মানে কাকে? তাকে তাকে চাচ্ছে। ঘরের সবাই একই কথা বুঝে গেল। মা কান্না চেপে ধরল, কেউ কাঁপা হাতে দরজার শিকল ধরল, যেন শিকল খুলে যাবে ভয়েও। তারপর জানালার বাইরে থেকে একটা চাপা হাসির মতো শব্দ, হি 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 হি। এবং সেই হাসির মধ্যে এমন কিছু ছিল যেটা মানুষের হাসি নয়, ক্ষুধার হাসি, পচনের হাসি। কণ্ঠটা আবার বলল, ওকে দে, না দিলে আমি নেব। ভাইয়া তখন আর নিজেকে সামলাতে পারল না। সে ফেটে পড়ল কান্নায়, গলা ছুঁড়ে বলল, আমি কারো কিছু করিনি, আমি শুধু দেখেছি, আমি শুধু দেখেছি। কণ্ঠটা থেমে গেল। কয়েক সেকেন্ড শুধু নীরবতা। তারপর খুব ধীরে, খুব মৃদু স্বরে বলল, দেখেছ, তাই তুমি। তারপর হঠাৎ করে বাইরে একটা ভারী শব্দ হলো, যেন কিছু একটা লাফ দিয়ে উঠোনের মাটিতে নামল। টুপাস। তারপর টুপ টুপ। পায়ের শব্দ দূরে সরে গেল। সবাই সারা রাত জেগে থাকল। ফজরের আজান বা সকাল হওয়ার আগ পর্যন্ত কেউ চোখ বন্ধ করল না। ভোর হলে তারা দেখল জানালার কাচের বাইরে কাদামাটির একটা হাতের ছাপ, লম্বা আঙুলের দাগ, নখের আঁচড়। আর সেই ছাপের মধ্যে কেমন কালচে দাগ, যেন মাটি না, কবরের পচা কাদা। সেদিনই সিদ্ধান্ত হলো, ভাইয়াকে কিছুদিনের জন্য ওই গ্রাম থেকে দূরে পাঠাতে হবে, অন্য শহরে এক আত্মীয়ের বাড়িতে, কারণ জিনিসটা তাকে টার্গেট করেছে। সে যত দূরে যাবে তত নিরাপদ। অন্তত সবাই তাই ভাবল। বিকেলে ভাইয়া ব্যাগ গোছালো। মা কাঁদছিল। বাবা কঠিন মুখ করে বললেন, যাও,
যত তাড়াতাড়ি পারো, রাত নামার আগে শহরে পৌঁছে যেও। ভাইয়া মাথা নিচু করে বেরোলো। উঠোন পেরিয়ে গেটের দিকে গেল। বাইরে পথ শুকনো, কিন্তু বাতাস ঠান্ডা। সে একবারও পেছনে তাকালো না। তার মনে হচ্ছিল পেছনে তাকালেই আবার সেই কালো চোখ দুটো তাকে দেখে ফেলবে। পথের মাথায় পৌঁছেই সে থেমে গেল, কারণ রাস্তার ধারে কবরস্থানের দিকে যাওয়া পথের মুখে একটা মানুষ দাঁড়িয়ে আছে। মানুষের মতোই দাঁড়িয়ে আছে, শরীরের গঠন মানুষের মতো, পোশাকও মানুষের মতো। কিন্তু ভাইয়ার বুক বলল, না, এটা মানুষ নয়। কারণ লোকটা দাঁড়িয়েছিল একদম স্থির, মাথা নিচু, যেন অপেক্ষা করছে। আর তার পাশে ভেজা মাটির ওপর একটা কফিনের কাঠের টুকরো পড়ে আছে, একেবারে নতুন। ভাইয়া পা বাড়াতে পারল না, গলা শুকিয়ে গেল। সে শুধু ফিসফিস করে বলল, না না, তুমি এখানে কেন? লোকটা ধীরে ধীরে মাথা তুলল, আর ঠিক তখনই ভাইয়া বুঝল এই মুখ সে ভুল করেনি। লোকটা ধীরে ধীরে মাথা তুলল। ভাইয়ার বুকের ভেতর যেন কেউ বরফ ঢেলে দিল। সূর্য তখনও পুরো ওঠেনি, আলোটা ধূসর। তবু সেই মুখটা দেখা গেল স্পষ্ট, ঝলসানো, বিকৃত, মানুষের মতো তবু মানুষের নয়। চোখ দুটো কালো, গভীর, আর সেই চোখে ছিল অদ্ভুত এক নিশ্চয়তা, যেন সে জানে ভাইয়া কোথায় যাবে, কি করবে, কতটা ভয় পাবে। ভাইয়া পেছনে সরে যেতে চাইল, কিন্তু পা নড়ল না, শরীরটা অবশ হয়ে গেল। লোকটা এক পা এগোলো, কাদার ওপরে টুপ করে শব্দ, তারপর আরেক পা, টুপ। সে কাছে আসছে, ধীরে, খুব ধীরে, যেন দৌড়তে তার দরকার নেই, যেন পালানোর সব রাস্তা আগেই সে বন্ধ করে রেখেছে। ভাইয়া কাপা গলায় বলল, আমি তো কিছু করিনি। লোকটা কোনো উত্তর দিল না, শুধু তার নাকের ভেতর দিয়ে একটা লম্বা নিঃশ্বাস বেরোলো, ফু, যেন গন্ধ নিচ্ছে। তারপর তার ঠোঁট দুটো টান টান হয়ে উঠল, দাঁত দেখা গেল। দাঁতগুলো স্বাভাবিক সাদা নয়, কালচে, ভেজা আর ধারালো। ভাইয়ার মাথায় একটাই কথা, দৌড়তে হবে এখনই। সে হঠাৎ করে ব্যাগটা ফেলে দিল এবং দৌড় দিল সামনের বড় রাস্তাটার দিকে। পেছনে তাকালো না, শুধু দৌড়, দৌড়, দৌড়। বুকের ভেতর শ্বাস আটকে আসছে, গলা জ্বলছে, চোখে পানি জমে যাচ্ছে। কিন্তু কয়েক সেকেন্ড পরেই সে বুঝল পেছনে পায়ের শব্দ নেই। এটাই সবচেয়ে ভয়ঙ্কর। কেউ তাড়া করলে অন্তত শব্দ থাকে, এখানে শব্দ নেই, তবু মনে হচ্ছে সে তাড়া করছে, যেন অদৃশ্যভাবে খুব কাছ থেকে। ভাইয়া বড় রাস্তার মোড়ে পৌঁছে হাঁপাতে হাঁপাতে দাঁড়ালো। চারপাশে মানুষজন দেখা যাচ্ছে, দু একজন দোকান খুলছে, কেউ হাঁটছে, দূরে একটা ভ্যান যাচ্ছে। ভাইয়ার মনে একটু সাহস ফিরে এলো। মানুষের ভিড়ের ভেতর ওটা আসবে না, এই ভরসা। সে দ্রুত আত্মীয়ের বাড়ির দিকে রওনা হলো। শহরের দিকে যেতে একটা লোকাল বাস ধরতে হবে। বাস স্ট্যান্ড বেশ দূরে নয়। সে হাঁটতে হাঁটতে বারবার মনে মনে বলল, মানুষের মধ্যে থাকলে কিচ্ছু হবে না, মানুষের মধ্যে থাকলে কিচ্ছু হবে না। বাস স্ট্যান্ডে পৌঁছে সে একটা বেঞ্চে বসে পড়ল। শরীর ঘেমে গেছে, হাত পা ঠান্ডা, চারপাশে লোকজন, হকারের ডাক, গাড়ির হর্ন, কিন্তু ভাইয়ার মাথায় এখনও কবরস্থানের গন্ধ। সে পানির বোতল কিনে কিছুটা পানি খেল, তারপর টিকিট কাটল। বাস আসতে একটু দেরি। অপেক্ষার সময়টাতে সে বারবার চারদিকে তাকাচ্ছিল। লোকজনের ভেতর হঠাৎ করে যদি সেই বিকৃত মুখটা দেখা যায়, এই ভয়। কিন্তু কিছু দেখেল না। তবু বুকের ভেতর একটা চাপা আতঙ্ক বসে রইল। অবশেষে বাস এলো। ভাইয়া উঠে জানালার পাশে বসে পড়ল। বাস ছাড়ল। গ্রামের ধুলো, মাঠ, গাছপালা পেছনে পড়ে যাচ্ছে। শহরের দালানগুলো ধীরে ধীরে সামনে আসছে। ভাইয়া মনে করল সে বেঁচে গেছে, অন্তত কিছুদিনের জন্য। কিন্তু ঠিক তখনই বাসটা যখন কবরস্থানের কাছাকাছি সেই ৩০০ মিটার অংশ পার হচ্ছিল, যে জায়গাটা তাদের নিয়ম অনুযায়ী হেঁটে পার হতে হয়, ভাইয়ার চোখ চলে গেল জানালার বাইরে। আর সে দেখল কবরস্থানের ভেতর সারি সারি কবরের মাঝখানে কেউ দাঁড়িয়ে আছে। একই অবয়ব, একই স্থিরতা। দূরত্ব অনেক, তবু ভাইয়া বুঝল ওটাই। যেন ইচ্ছে করে সে দাঁড়িয়ে আছে, যেন বিদায় জানাচ্ছে না, বরং মনে করিয়ে দিচ্ছে, আমি আছি। বাস চলে গেল, দৃশ্যটা পিছিয়ে গেল, কিন্তু ভাইয়ার বুকের ভেতর ভয়টা থেকে গেল। সে জানালার পর্দা টেনে দিল, চোখ বন্ধ করল, মনে মনে প্রার্থনা করতে লাগল, যার যার ভাষায় মানুষ বিপদে প্রার্থনা করে। শহরে পৌঁছাতে প্রায় 1 ঘন্টা লাগল। আত্মীয়ের বাড়ি শহরের ভেতরের দিকে। সেখানে পৌঁছে ভাইয়া কিছুটা স্বস্তি পেল। আত্মীয়রা তাকে দেখে অবাক, কেন হঠাৎ এসেছে, কেন মুখ ফ্যাকাশে। ভাইয়া সংক্ষেপে বলল, গ্রামে একটু সমস্যা হয়েছে, কয়েকদিন এখানে থাকব। সে সব খুলে বলল না,
কারণ শহরের লোক এসব শুনলে হাসবে, আর হাসাহাসি হলে ভয়টা আরও বড় হয়ে ওঠে। তাছাড়া সে নিজেও নিশ্চিত না যা দেখেছে তা কি সত্যি নাকি ভয় তাকে ভুল দেখিয়েছে। কিন্তু জানালার কাদামাটির হাতের ছাপ, উঠোনের খোঁড়াখুড়ি, এসব তো বাস্তব। রাত নামল। শহরের রাত আলাদা, আলো বেশি, শব্দ বেশি, মনে হয় নিরাপদ। ভাইয়া বিছানায় শুয়ে পড়ল। অনেক দিন পর মনে হলো ঘুম আসবে, কিন্তু ঘুমের ঠিক আগ মুহূর্তে তার কানে ভেসে এলো একটা পরিচিত শব্দ, খসখস খসখস। ভাইয়ার শরীর কেঁপে উঠল। এটা কি এখানে, শহরে? এ তো সম্ভব না। সে উঠে বসে কান পাতল। শব্দটা আবার এলো, খসখস, যেন কেউ দরজার বাইরে কিছু খুঁড়ছে। তার কপালে ঘাম জমে গেল। সে ধীরে ধীরে দরজার দিকে গেল। আত্মীয়রা ঘুমাচ্ছে। সে আলো জ্বালালো না, কেবল দরজার পাহাক দিয়ে তাকালো। দরজার বাইরে করিডর ফাঁকা, কিন্তু করিডরের একদম শেষ প্রান্তে, যেখানে সিঁড়ির মুখ, সেখানে একটা ছায়া নড়ল, খুব দ্রুত, যেন কেউ লুকিয়ে গেল। ভাইয়ার বুক থক করে উঠল। সে দরজাটা বন্ধ করে তালা লাগালো, তারপর দেয়ালে হেলান দিয়ে বসে পড়ল। শহরের আলো ও মানুষের ভিড় কিছুই কাজ করছে না, ওটা যেন তার পিছু নিয়েছে। আর ঠিক তখনই দরজার বাইরে থেকে সেই ভাঙা শুকনো কণ্ঠস্বর খুব আস্তে, খুব কাছে, ফিসফিস করে বলল, দূরে গেলে বাঁচবে। ভাইয়ার চোখ বড় হয়ে গেল। গলা থেকে শব্দ বেরোলো না। কণ্ঠটা আবার বলল, এবার আরও স্পষ্ট, তুমি। ভাইয়ার শরীর যেন পাথর হয়ে গেল। দরজার ওপাশে কে আছে জানার দরকার নেই, সে জানে। শব্দটা মানুষের গলা থেকে এসেছে, কিন্তু মানুষের মতো নয়, খুব কাছে, এত কাছে যে মনে হচ্ছে দরজার কাঠের ভেতর দিয়ে শ্বাসের গরম ভাব ঢুকে পড়ছে। সে চেপে ধরে নিজের মুখ, যেন চিৎকার বেরোয় না, কিন্তু চোখের পানি আটকাতে পারল না। নিঃশব্দে কেঁদে উঠল। এতদিন সে ভাবছিল দূরে এলে নিরাপদ হবে, শহরের আলো, মানুষের ভিড়, দালান সবই ঢাল হয়ে থাকবে। এখন বুঝছে যে জিনিসটা তাকে টার্গেট করেছে তার কাছে দূরত্ব কিছুই না। দরজার বাইরে আবার সেই নখের আঁচড়, কট কট কট, ধীরে ধীরে, যেন কেউ লিখছে। ভাইয়ার মনে হলো দরজার কাঠে কেউ কোনো চিহ্ন আঁকছে। তারপর থেমে গিয়ে একবার দরজায় খুব হালকা ধাক্কা, টক টক। তারপর কণ্ঠটা বলল, খুল। ভাইয়া মাথা নাড়ল, নিজের অজান্তে। মুখ দিয়ে শব্দ বেরোলো না। কণ্ঠটা আবার বলল, এবার একটু রুক্ষ, খুল। ভাইয়া পিছিয়ে গেল। ঘরের ভেতরে টেবিলটা টেনে এনে দরজার সামনে ঠ্যাস দিল। তারপর বিছানার কোনায় গিয়ে বসে পড়ল। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, মনে হচ্ছে বুকের ওপর কেউ বসে আছে। কণ্ঠটা এবার হেসে উঠল, একটা চাপা হাসি, পচা হাসি, হি 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 হি। তারপর বলল, দরজা কাঠ, বাঁচাবে। এরপর এক মুহূর্তেই করিডোরের ভেতর ভারী পায়ের শব্দ, টুপ টুপ টুপ, যেন কেউ সিঁড়ি বেয়ে নামছে, আবার উঠছে, চারদিকে ঘুরছে। তারপর সব চুপ। ভাইয়া বসে রইল। সময় যেন আটকে গেল। কতক্ষণ পার হলো সে জানে না। ভোরের দিকেই হয়তো বাইরে পাখির শব্দ উঠতে শুরু করলো। তখন সে একটু সাহস পেল। দরজার কাছে গিয়ে খুব সাবধানে কান পাতল। বাইরে কোনো শব্দ নেই। সে ধীরে ধীরে টেবিল সরালো। তালা খুলল না, শুধু দরজার ফাঁক দিয়ে তাকালো। করিডর ফাঁকা, কিন্তু দরজার ঠিক সামনে মেঝেতে একটা জিনিস পড়ে আছে। ভাইয়ার বুক ধক করে উঠল। সে দরজাটা সামান্য খুলে নিচু হয়ে দেখল একটা কালচে ভেজে কাপড়ের টুকরো, আর তার পাশে মাটি, কবরের মাটি, স্যাঁতস্যাঁতে গন্ধে ভরা, আর মাটির ওপর একটা দাগ, পায়ের ছাপ। কিন্তু মানুষের পায়ের ছাপ নয়, লম্বা, অস্বাভাবিক আঙুলের মতো ছাপ, যেন নখের দাগও আছে। ভাইয়া আর অপেক্ষা করল না। সকাল হতেই সে আত্মীয়কে সব খুলে বলল। প্রথমে আত্মীয় হাসল, বলল, গ্রামের ভয় শহরে নিয়ে এসেছ। কিন্তু ভাইয়া যখন মাটির গন্ধ, দরজার আঁচড়, করিডোরের দাগ দেখালো, তখন আত্মীয়ের মুখ গম্ভীর হয়ে গেল। তারা পাশের বাসার এক বয়স্ক লোককে ডাকল, যিনি নাকি এসব ব্যাপারে জানেন। লোকটা এসে দরজার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, এটা ভয় দেখায়, মানুষের ভয় খায়, কিন্তু সবসময় ভয়ই থেমে থাকে না। তিনি আরও বললেন, যে তাকে দেখেছে তার সঙ্গে একটা যোগাযোগ তৈরি হয়। চোখের দেখা সহজে কেটে যায় না,
বিশেষ করে যদি সে ক্ষুধার্ত হয়। ভাইয়ার শরীর শীতল হয়ে গেল। ক্ষুধার্ত, এই শব্দটা যেন তার কানে বাজে। সে জিজ্ঞেস করল, আমাকে কি খাবে? বয়স্ক লোকটা দীর্ঘশ্বাস ফেলল। সবাইকে খায় না, কিন্তু যাকে সে চিহ্নিত করে তাকে বারবার পরীক্ষা করে। একসময় মানুষ ভুল করে, আর ভুল করলেই। তিনি বাকিটা বললেন না, কিন্তু না বললেও বোঝা গেল। সেদিনই সিদ্ধান্ত হলো ভাইয়া একা থাকবে না, তাকে কারো সাথেই থাকতে হবে। দরজা জানলা সবসময় বন্ধ, রাতে আলো জ্বালানো, আর সবচেয়ে বড় কথা, কখনো একা বেরোনো যাবে না। আত্মীয়রা তাকে পাহারা দিতে লাগলো। কিন্তু মানুষ কতক্ষণ পাহারা দেবে? কাজ আছে, ঘুম আছে, ক্লান্তি আছে। 2 দিন কেটে গেল, কিছু হলো না। তৃতীয় দিন রাতে আবার সেই শব্দ, খস খস। এবার দরজার বাইরে নয়, জানালার বাইরে। জানালার কাছে নখের আঁচড়, তারপর একটা চাপা ফিসফিস। সবুজ। ভাইয়ার শরীর কেঁপে উঠল। সে জানালার দিকে তাকালো না, সে জানে তাকালেই ফাঁদ। কিন্তু নামটা, তার নামটা কিভাবে জানল? গ্রামের ঘটনায় তো তার নাম কেউ বলেনি। সে তো শুধু ভাইয়া ছিল। তাহলে কে বলেছে? নাকি ওটা মানুষের মুখে না, মন পড়ে? সে বিছানার চাদর টেনে মাথা ঢেকে ফেলল। বুকের ভেতর প্রার্থনা চলল, কিন্তু কণ্ঠটা থামল না। ফিসফিস করে বলল, সবুজ, সবুজ, খেয়েছি অনেক, কিন্তু তোমাকে না। তারপর একটা লম্বা শোঁ শোঁ নিঃশ্বাস। মনে হলো কাঁচে মুখ লাগিয়ে গন্ধ নিচ্ছে। ভাইয়ার মাথা ঘুরে উঠল। সে দাঁত চেপে ধরল। এই ভয় কাটবে কিভাবে? শহরেও যদি আসে, তবে পালাবে কোথায়? পরের দিন সকালে আত্মীয়রা সিদ্ধান্ত নিল, এবার শহরের বড় একজন ধর্মীয় লোকের কাছে নিয়ে যাবে। তারা তাকে এক মসজিদে বা ধর্মীয় স্থানে নিয়ে গেল, যেখানে তারা বিশ্বাস করে নিরাপদ হবে। সেখানে একজন আলেম বা ধর্মীয় ব্যক্তি তাকে শুনলেন খুব শান্তভাবে। তারপর বললেন, তুমি যা দেখেছ সেটা শুধু চোখের দেখা নয়, এটা তোমার ভয়ের দরজা খুলে দিয়েছে। দরজাটা বন্ধ করতে হবে। তিনি কিছু দোয়া বা প্রার্থনা লিখে দিলেন, কিছু নিয়ম বললেন, আর একটাই কঠিন কথা বললেন, তুমি যে রাতের কথা ভুলতে পারছ না, সেটাই তোমাকে ধরে রেখেছে। ভয়কে যত বড় করবে, ও তত শক্ত হবে। ভাইয়া মাথা নিচু করে বসে রইল। কথা শুনতে সহজ, কিন্তু ভয়কে ছোট করা কি এত সহজ? যে মুখ সে দেখেছে, সেটা কি ভুলে থাকা যায়? মানুষের মন কি চাইলেই ভুলে যায়? তারা ফিরে এলো। সন্ধ্যা নামল। শহরের আলো জ্বলে উঠল, রাস্তায় গাড়ি চলছে, সব স্বাভাবিক। কিন্তু ভাইয়ার ভেতর অস্বাভাবিক একটা আশঙ্কা। আজ কিছু হবে, যেন কোনো অদৃশ্য ঘড়ির টিকটিক করে কাউন্টডাউন দিচ্ছে। রাত 12টার দিকে যখন সবাই ঘুমিয়ে পড়েছে, ভাইয়া জেগেছিল। আলো নিভানো হয়নি, হালকা আলো জ্বলছে। হঠাৎ করেই ঘরের বাতাস ঠান্ডা হয়ে গেল। আগুন নেই, এসি নেই, তবু ঠান্ডা। তারপর ঘরের কোণে, যেখানে ছায়া বেশি, সেখানে একটা গাঢ় কালচে ছায়া জমতে শুরু করল। ধোঁয়ার মতো, কিন্তু ধোঁয়া নয়। ছায়া ঘন হলো, আরও ঘন। আর সেই ছায়ার ভেতর থেকে ধীরে ধীরে একটা অবয়ব বেরিয়ে এলো। মানুষের মতো দাঁড়িয়ে আছে, একই ঝলসানো মুখ, একই কালো চোখ। এবার সে দরজার বাইরে নয়, ঘরের ভেতর। ভাইয়া মুখ খুলে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। মনে হলো গলা কেউ চেপে ধরেছে। সে শুধু চোখ বড় বড় করে তাকিয়ে আছে। অবয়বটা এক পা এগোলো, তারপর আরেক পা। টুপ টুপ, যেন কাদামাখা পা ঘরের মেঝেতে পড়ে শব্দ করছে। সে খুব ধীরে কাছে আসছে, আর তার ঠোঁটের কোণে জমে আছে এক ধরনের লালা, কালচে স্যাঁতস্যাঁতে। সে ফিসফিস করে বলল, এবার দৌড়াবে, এবার দৌড়াবে। ভাইয়ার শরীর নড়ছে না, চোখ দুটো ছটফট করছে, কিন্তু হাত পা যেন কারো অদৃশ্য শিকলে বাঁধা। ঘরের বাতাস ভারী, বুকের উপর চাপ। সে বুঝতে পারছে এটা স্বপ্ন নয়, কারণ স্বপ্নে মানুষ অন্তত শ্বাস নিতে পারে। এখানে শ্বাসও আটকে আসছে। অবয়বটা ধীরে ধীরে কাছে আসছে, আর প্রতিটা পদক্ষেপে কাদা মাখা পায়ের ছাপ মেঝেতে পড়ছে। টুপ টুপ টুপ। তার মুখের ঝলসানো অংশগুলো যেন আরও গলে যাচ্ছে, আর গলনের ফাঁকে ফাঁকে দাঁত বেরিয়ে আছে। দাঁতগুলো ধারালো শুধু নয়, ভেজা পচা গন্ধ মাখা। ভাইয়ার মনে হলো ওই দাঁতের ভেতর ঢুকে গেলে আর কেউ তাকে বের করতে পারবে না। ঠিক তখনই পাশের ঘর থেকে কারো কাশি দিল, খুব সাধারণ একটা কাশি, খক খক। সেই শব্দটুকু যেন ঘরের জাদু ভেঙে দিল এক মুহূর্তের জন্য। ভাইয়ার বুক হঠাৎ হালকা হলো। সে টান দিয়ে শ্বাস নিল। হ্যাঁ, শ্বাস আবার নিতে পারছে।
আর সেই মুহূর্তেই সে চিৎকার করে উঠল, এমন চিৎকার যে পুরো বাড়ি কেঁপে উঠল। বাঁচাও, বাঁচাও! সে বিছানা থেকে লাফিয়ে উঠে দেয়ালের দিকে ঠেস দিয়ে দাঁড়ালো। আলো জ্বলে উঠল, আত্মীয়রা ছুটে এলো, দরজা খুলল। কেউ বলল কি হয়েছে, কেউ তাকে ধরে নিল। সবাই মিলে ঘরের ভেতর তাকালো, কিন্তু সেখানে কিছু নেই। শুধু ভাইয়া কাঁপছে, ঘামছে, চোখ ছানা বড়া। আর মেঝেতে ভেজা কাদার দাগ, নতুন দাগ, একদম খাটের পাশে, যেন কেউ গাং গাং দাঁড়িয়েছিল। আত্মীয়রা দাগ দেখে চুপ করে গেল। এবার আর কেউ বলল না গল্প বানাচ্ছ। তারা বুঝল ভাইয়ার ভয়ে শুধু মাথায় না, বাস্তবে কিছু ঘটছে। তারা দ্রুত বয়স্ক লোকটাকে আবার ডাকল। লোকটা এসে দাগ দেখল, দরজার কাঠে হাত রাখল, জানালার ধারে দাঁড়িয়ে নাক শীতকালো। কবরের সেই গন্ধটা সেও টের পেল। তিনি গম্ভীর স্বরে বললেন, এটা আর শুধু ভয় দেখানো না, এটা ঘরের ভেতর ঢুকেছে, মানে এটা এখন খুব কাছে। ভাইয়ার গলা কাঁপল। আমি কি করব? লোকটা বললেন, তোমাকে একটা কাজ করতে হবে, ভয়কে থামাতে হবে। কিন্তু ভয় থামাতে গেলে আগে জানতে হবে ও কেন এসেছে, কি চায়। কথাটা শুনে সবাই আতকে উঠল। কেন এসেছে, কি চায়? এসব প্রশ্নের উত্তর কে দেয়? জিন কি কথা বলে? কিন্তু লোকটা বললেন, সবসময় চিৎকার পালানো কাজে দেয় না। কিছু কিছু জিন ভয় পেয়ে তাড়ায় না, বরং ভয় খেয়ে শক্ত হয়। তুমি পালালে সে আরও মজা পায়। ভাইয়া মাথা নোয়ালো, তার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা বেয়ে গেল। সে ভাবল, যে জিনিসটা কবর খুঁড়ে লাশ খায়, তার সাথে কিভাবে কথা বলবে। সেদিন থেকে তারা বাড়িতে নিয়ম করল, রাতে কাউকে একা ঘুমাতে দেওয়া হবে না, সবাই একই ঘরে, আলো জ্বালানো থাকবে। দরজার সামনে লবণ ছিটানো হলো, ধর্মীয় লেখালেখি বা তাবিজ ঝলানো হলো। শহরের ঘরে এমন সব ব্যবস্থা দেখে পাশের বাসার লোকজনও কৌতূহলী হয়ে গেল। কেউ কেউ বলল নজর লেগেছে, কেউ বলল কিছু হয়েছে। কিন্তু ভাইয়া জানত এটা নজর না, এটা ক্ষুধা। ক্ষুধার টানে কবর খোঁড়া হয়। রাতগুলো কেটে যাচ্ছিল, কিন্তু ঘুম আসছিল না। শরীর ভেঙে পড়ছে, চোখের নিচে কালি, হাত কাঁপে। মাঝে মাঝে ভাইয়া ভাবত, যদি সে সেদিন লাঠি হাতে এগোতে না যেত, যদি সে শুধু চুপ করে বাড়ি চলে আসতো, তাহলে কি ওটা তাকে লক্ষ্য করতো না? কিন্তু যদি দিয়ে তো সময় ফেরে না। পঞ্চম রাতে যখন সবাই একই ঘরে ঘুমোচ্ছে, ভাইয়া জেগেছিল। ঘরের সবাই ঘুমোলেও তার চোখে ঘুম নেই। হঠাৎ করে আলোটা ম্লান হয়ে এলো, বাতির আলো যেন ঢেউ খেলল। তারপর ঘরের কোণে সেই ছায়া জমতে শুরু করলো আবার। এইবার ভাইয়ার বুক দুরু করল, কিন্তু সে চিৎকার করল না। বয়স্ক লোকটার কথাটা মনে পড়ল, পালালে সে মজা পায়। সে দাঁত চেপে বসে থাকল। ছায়া ঘন হলো, অবয়বটা বেরিয়ে এলো। এবার সে আরও পরিষ্কার। তার গায়ে মাটি লেগে আছে, চুল ভেজা, মুখে সেই পচা লালা। সে ঘরের ভেতরে দাঁড়িয়ে আছে, কিন্তু অন্যরা ঘুমিয়ে, কেউ টের পাচ্ছে না, যেন সময়টা ভাইয়ার জন্যই আলাদা হয়ে গেছে। অবয়বটা ফিসফিস করে বলল, চিৎকার করিস না। ভাইয়া কাঁপা গলায় বলল, তুমি আমার পিছু নিয়েছো কেন? অবয়বটা মাথা কাত করল। তার ঘাড়টা অস্বাভাবিকভাবে মোচড় খেতে লাগলো, কড়কড় কড়কড় শব্দ। তারপর সে হাসল, হি হি হি, এবং বলল, কারণ তুই দেখেছিস। ভাইয়া গিলে ফেলল শুকনো লালা। দেখেছি, কিন্তু আমি কারোর ক্ষতি করিনি। আমি কাউকে লাশ খেতে দেখেছি, এটাই তো। কেন আমি? অবয়বটা এক পায়ে এগোলো, খুব কাছে। ভাইয়ার গন্ধ নিচ্ছে। তারপর বলল, দেখলে নাম ডাকতে হয়, সম্মান দিতে হয়, তুই দিলি না। ভাইয়া হতবাক, সম্মান? আমি তো ভয় পেয়েছিলাম। অবয়বটা দাঁত বের করে বলল, ভয়, সম্মান না। তারপর সে হঠাৎ করে হাতে কিছু তুলল, মাটির মতো, কিন্তু মাটি নয়, একটা হাড়ের টুকরো, ভেজা, কালচে। ভাইয়ার পেট উল্টে উঠল। অবয়বটা বলল, এইটা তোর জন্য। ভাইয়া চিৎকার করতে চাইল, কিন্তু নিজেকে থামালো। সে কাঁপা গলায় বলল, আমি চাই না, তুমি চলে যাও। অবয়বটা হাসল, চাই না, তবু পাবি। তারপর সে খুব ধীরে ভাইয়ার কানের কাছে মুখ নিয়ে এলো। সেই পচা গন্ধে ভাইয়ার মাথা ঘুরে গেল। অবয়বটা ফিসফিস করে বলল, আগামী রাত, গ্রামে, কবরের পেছনের রাস্তা, আয়। ভাইয়ার চোখ বড় হয়ে গেল। গ্রামে? আমি তো শহরে। মাঝখানে থামিয়ে বলল, আয়, না এলে আমি নেব। বলেই সে ছায়ার মতো সরে গেল। ঘরের বাতাস হালকা হলো, আলো আবার স্বাভাবিক। অন্যরা ঘুমিয়ে আছে, কেউ কিছু জানে না।
ভাইয়া বসে রইল ঘেমে একাকার। সকালে সে সব খুলে বলল। সবাই শুনে স্তব্ধ। গ্রামে যেতে বলেছে? কেউ বলল যাবে না, কেউ বলল যদি না যাও তাহলে বিপদ বাড়বে। বয়স্ক লোকটা গম্ভীর হয়ে বললেন, এটা ফাঁদও হতে পারে, কিন্তু এটা তোমাকে টেনে নিয়ে যেতে চায়, কারণ গ্রাম কবরস্থান ওর শক্তির জায়গা। ভাইয়ার বুক কাঁপল। গ্রামে ফিরবে মানে আবার সেই কবরস্থানের পেছনের অন্ধকার পথ, কিন্তু না ফিরলে ওটা শহরেই তাকে খুঁজে পাবে। সে কি করবে? শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো গ্রামে ফিরতে হবে, কিন্তু একা নয়, কয়েকজন সাহসী লোক যাবে সাথে। তারা দিনের বেলা যাবে, রাতে নয়, এবং কবরস্থানের পেছনের রাস্তা তারা এড়িয়ে চলবে। কিন্তু ভাইয়া জানত ওটা রাতের কথা বলেছে, আগামী রাত। দিনের শেষে তারা গ্রামে পৌঁছালো। বাড়িতে ঢুকতেই পুরনো গন্ধ, পুরনো ভয়, কবরস্থানের দিক থেকে আসা ঠান্ডা বাতাস। সন্ধ্যা নামল, আকাশ আবার মেঘলা হতে লাগল। ভাইয়ার মনে হলো প্রকৃতি নিজেও যেন সেই রাতটা ফিরিয়ে আনছে। রাত বাড়ল, সবাই ঘরে জড়ো, লাঠি, টর্চ, ধর্মীয় পানি সব প্রস্তুত। কিন্তু ভয় প্রস্তুত করা যায় না, ভয় নিজে আসে, নিজের সময় নিয়ে। ঘড়িতে রাত 11টা বাজতেই বাইরে থেকে খুব আস্তে সেই পরিচিত শব্দ, খস 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 খস। সবাই চমকে উঠল। বয়স্ক লোকটা ফিসফিস করে বললেন, শুরু হলো। ভাইয়ার বুক ধক করে উঠল। সে জানালার দিকে তাকালো। জানালার বাইরে ঘন অন্ধকার। তারপর অন্ধকারের ভেতর থেকে সেই কণ্ঠস্বর ভেসে এলো, আয়। কণ্ঠটা যেন বাতাস কেটে ঘরের ভেতর ঢুকে পড়ল। সবাই একসাথে শিউরে উঠল। বাইরে বাতাস নেই, তবু জানালার পর্দা নড়ছে। টর্চের আলো একবার জ্বলে উঠল, একবার ম্লান হলো। ঘরের ভেতর থাকা লাঠিগুলো শক্ত করে ধরা হলো, কিন্তু কারো হাত স্থির নেই, সবাই কাঁপছে। বয়স্ক লোকটা খুব শান্ত গলায় বললেন, কেউ জানালা খুলবে না, দরজা খুলবে না, বাইরে যাব না যতক্ষণ না আমি বলি। ভাইয়ার গলা শুকিয়ে গেছে। সে ফিসফিস করে বলল, ও আমাকে ডাকছে, ঠিক যেমন বলেছিল। বয়স্ক লোকটা বললেন, ও তোমার ভয় পরীক্ষা করছে, কিন্তু মনে রেখো তুমি একা না। ঘরের ভেতর সবাই একসাথে থাকলেও ভাইয়ার মনে হচ্ছিল সে একা, কারণ ডাকটা তার নাম নিয়ে তার বুকের ভেতর ঢুকে যাচ্ছে। আয়, এই একটা শব্দের মধ্যেই যেন আদেশ, যেন টান, যেন মন্ত্র। হঠাৎ বাইরে থেকে ভারী কিছু একটা উঠোনে নামার শব্দ, টুপাস। তারপর খুব ধীরে পায়ের চাপা শব্দ, টুপ টুপ টুপ, যেন কেউ কাদামাটি মাখা পা নিয়ে উঠোন পেরিয়ে দরজার দিকে আসছে। দরজার সামনে এসে শব্দ থামল। তারপর দরজার কাঠের নখের আঁচড়, কট কট কট। মনে হলো কেউ লিখছে আবার। সবাই নিঃশ্বাস আটকে রাখল। তারপর সেই কণ্ঠটা, এবার দরজার ঠিক ওপাশ থেকে, সবুজ। ভাইয়ার মাথার ভেতর ঝাঁকুনি লাগল। সে লাফিয়ে উঠতে চাইল, কিন্তু বয়স্ক লোকটা তার কাঁধে হাত রেখে বসিয়ে দিলেন, খুব শক্ত হাতে, যেন বলছেন, হাল ছেড়ো না। কণ্ঠটা আবার বলল, সবুজ, আয় কবরের কাছে। তারপর একটা চাপা হাসি, হি 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 হি। ঘরের ভেতর আগুনের শিখা কেঁপে উঠল। বাতাস ঠান্ডা হয়ে গেল। বয়স্ক লোকটা এবার গলা উঁচু করে বললেন, যে এসেছিস থাম, এই ঘর পবিত্র, এখানে তোর অধিকার নেই। কণ্ঠটা থেমে গেল এক মুহূর্ত। তারপর ধীরে ধীরে বলল, পবিত্র, কবরও পবিত্র, তবু আমি খুঁড়ি। এই কথায় ঘরের সবাই আরও আতঙ্কিত। কেউ মুখে হাত চেপে ধরল। ভাইয়ার মনে হলো কণ্ঠটা শুধু ভয় দেখাচ্ছে না, গর্ব করছে। বয়স্ক লোকটা দৃঢ় স্বরে বললেন, তুই যা করিস সেটা তোর অপমান, কিন্তু এই ঘরের মানুষকে তুই নিতে পারবি না। কণ্ঠটা হেসে উঠল। তারপর ফিসফিস করে বলল, আমি নিতে পারি, আমি চাই, শুধু ওকে। দরজার ওপাশে ভারী শ্বাস। তারপর হঠাৎ করে দরজায় প্রচণ্ড ধাক্কা, ধাম। ঘরের সবাই চমকে উঠল। দরজার শিকল কেঁপে উঠল। আরেকটা ধাক্কা, ধাম। মেঝেতে ধুলো ছড়ল। একজন চাচা চিৎকার করে উঠল, ইয়া আল্লাহ। বয়স্ক লোকটা দ্রুত কিছু প্রার্থনা পড়তে শুরু করলেন। তার গলা দৃঢ়, শব্দগুলো কাটা কাটা। তিনি দরজার দিকে এগিয়ে গেলেন, হাতে পানি ভর্তি বোতল। দরজার চৌকাঠে পানি ছিটালেন। তারপর বললেন, বাইরে যা, এক্ষুনি। এক মুহূর্ত নীরবতা। তারপর বাইরে থেকে একটা গড়গড় শব্দ, যেন কেউ গলা খুরখুর করে হাসছে।
তারপর আবার ধাক্কা, ধাম ধাম, এবার আরও জোরে। দরজার কাঠ কেঁপে উঠল। লাঠি হাতে থাকা দুইজন দরজার সামনে গিয়ে দাঁড়ালো। একজন বলল, দরজা ভাঙতে পারবে না ইনশাআল্লাহ। ঠিক তখনই কণ্ঠটা বলল, খুব ধীরে, খুব ঠান্ডা স্বরে, আমি ভাঙি না, আমি খুলাই। আর সেই কথার সাথে সাথে ঘরের ভেতর হঠাৎ করে বাতাস ঘুরে গেল, যেন কেউ ঘরের ভেতর থেকে দরজার শিকল ছুঁয়ে দিল। শিকলটা নিজে থেকেই কাঁপল। তালার কাছে ধাতব শব্দ, ক্লিক ক্লিক। সবাই দেখল দরজার তালার মুখটা আস্তে আস্তে নড়ছে। কারো হাত লাগেনি, তবু যেন অদৃশ্য হাত খুলছে। ভাইয়া চিৎকার করে উঠল, না না, দরজা খুলবে। বয়স্ক লোকটা দৌড়ে গিয়ে তালার ওপর হাত রাখলেন। হাত রাখতেই মনে হলো তার হাত পুড়ে গেল। তিনি কেঁপে উঠে হাত সরালেন, কিন্তু থামলেন না। তিনি আবার হাত রাখলেন, এবার সাথে সাথে পানি ছিটালেন এবং আরও জোরে প্রার্থনা পড়লেন। তালার নড়াচড়া থেমে গেল। ঘরের ভেতর সবাই যেন প্রাণ ফিরে পেল। কিন্তু সেই স্বস্তি 1 সেকেন্ডও স্থায়ী হলো না, কারণ এবার জানালার দিক থেকে খুব জোরে আঁচড়, স্ক্র্যা স্ক্র্যা, কাঁচের নখের দাগ পড়ল। তারপর এক মুহূর্তেই জানালার কাঁচে একটা কালচে হাতের ছাপ, ভেজা লম্বা আঙুল, নখের দাগ। সবাই টর্চ ফেলল জানালায়, আর ঠিক তখনই জানালার পর্দার ওপাশে একটা মুখের ছায়া দেখা গেল। মুখটা খুব কাছে, এত কাছে যে মনে হলো কাঁচের ওপাশে দাঁড়িয়ে নেই, কাঁচের ভেতর থেকে তাকাচ্ছে। ভাইয়া কাঁপতে কাঁপতে বলল, ওখানে ওখানে। বয়স্ক লোকটা বললেন, তাকিও না, তাকালে সে ধরে ফেলবে। কিন্তু ভাইয়ার চোখ নিজের মতো করে তাকিয়ে ফেলল, আর সে দেখতে পেল সেই ঝলসানো মুখ, সেই কালো চোখ, আর ঠোঁটের কোণে লালা। এবার সে হাসছে না, এবার সে রেগে আছে, চোখে আগুনের মতো ক্ষুধা। কণ্ঠটা জানালার ওপাশ থেকে বলল, আয়। তারপর খুব আস্তে, খুব ভয়ঙ্কর একটা কথা, তোর ঘর ছোট, তোর ভয় বড়, আমি ঢুকব। এই কথা শুনেই ঘরের আলো একদম নিভে গেল। সম্পূর্ণ অন্ধকার, শুধু বাইরে বিদ্যুতের ঝলক মাঝে মাঝে আলো দিচ্ছে। অন্ধকারে সবাই একসাথে চিৎকার করে উঠল। কেউ একজন পড়ে গেল, কেউ টর্চ খুঁজছে, কেউ দরজার শিকল ধরেছে। ভাইয়া অন্ধকারে অনুভব করল ঘরের ভেতর কেউ হাঁটছে। টুপ টুপ টুপ, কাদামাটির পায়ের শব্দ। এটা বাইরে না, ভেতরে। তার গায়ে ঠান্ডা হাতের মতো কিছু ছুঁয়ে গেল। সে চিৎকার করতে চাইল, কিন্তু গলা আটকে গেল। মনে হলো তার শ্বাস কেড়ে নেওয়া হচ্ছে। সে পড়ে যেতে লাগলো। ঠিক সেই মুহূর্তে বয়স্ক লোকটা জোরে চিৎকার করলেন, সবাই একসাথে প্রার্থনা পড়ো। একসাথে অনেক কণ্ঠ উঠল, শব্দগুলো এলোমেলো কিন্তু একসাথে। আর সেই কণ্ঠের মধ্যে হঠাৎ করে টর্চ জ্বলে উঠল। একজন টর্চ খুঁজে পেয়েছে। আলো পড়ল ঘরের মাঝখানে, আর আলোতেই দেখা গেল অবয়বটা দাঁড়িয়ে আছে একদম ঘরের মাঝে, মানুষের মতোই, কিন্তু তার পা মাটিতে লাগছে না, সামান্য ভাসছে। তার মুখ আরও বিকৃত, আর চোখ দুটো সরাসরি ভাইয়ার দিকে। সে ফিসফিস করে বলল, এবার পালাবি কোথায়? বয়স্ক লোকটা সামনে এগিয়ে গেলেন, হাতে পবিত্র পানি আর মুখে শক্ত প্রার্থনা। তিনি অবয়বটার দিকে পানি ছিটালেন। পানি পড়তেই অবয়বটা কেঁপে উঠল, গর্জনের মতো শব্দ করল, গর্র। কিন্তু সে পিছায়নি, বরং ভাইয়ার দিকে এক ঝাঁপ দিল। সব কিছু এক মুহূর্তে ঘটল। ভাইয়া পিছিয়ে গেল, দেয়ালে ঠেকে গেল। অবয়বটার ঠান্ডা হাত তার গলায় চেপে ধরল। ভাইয়ার চোখ উল্টে উঠল, সে শ্বাস নিতে পারছে না। তার কানে শুধু সেই কণ্ঠ, খাবো। বয়স্ক লোকটা দৌড়ে এসে ভাইয়ার গলার কাছে পানি ঢেলে দিলেন, আর জোরে কিছু পড়লেন। অবয়বটা চিৎকার করে উঠল, একটা এমন চিৎকার যা মানুষের নয়। ঘরের দেয়াল কাঁপল, বাতাস ঘুরে গেল, টর্চের আলো কেঁপে কেঁপে উঠল। অবয়বটা ভাইয়ার গলা ছেড়ে দিল, কিন্তু যাওয়ার আগে তার মুখ ভাইয়ার একদম কাছে এনে ফিসফিস করে বলল, আগামী রাত কবরের পেছনে একা। তারপর সে ছায়ার মতো মিলিয়ে গেল। ঘরের বাতাস হালকা হলো, আলো স্থির হলো। সবাই হাঁপাতে হাঁপাতে বসে পড়ল। ভাইয়া পড়েছিল মেঝেতে, গলা লাল দাগে ভরা, চোখ বড় বড়, বুক ওঠানামা করছে। বয়স্ক লোকটা ভাইয়াকে তুলে বসালেন, বললেন, শুনেছ, সে আবার ডাক দিয়েছে। এবার একা বলেছে, কারণ সে জানে দল থাকলে সে পুরো শক্তি পায় না। ভাইয়া কাঁপা গলায় বলল, আমি যাব না, আমি যাব না। বয়স্ক লোকটা চোখ বন্ধ করলেন, তারপর বললেন, না গেলে সে ছাড়বে না, আর গেলে সেটা ফাঁদ। কিন্তু ফাঁদ ভাঙার উপায় আছে, যদি আমরা ঠিক জায়গায়, ঠিক সময়ে, ঠিক প্রস্তুতি নিয়ে যাই। সবাই চুপ।
বাইরে বৃষ্টি শুরু হলো আবার, যেমন প্রথম রাতে হয়েছিল, যেন আকাশও নিয়ম মেনে সেই রাতটা ফিরিয়ে আনছে। বয়স্ক লোকটা বললেন, আগামী রাত আমরা যাব, কিন্তু তুমি একা যাবে না, আমরা দূরে থাকব, লুকিয়ে থাকব। সে ভাববে তুমি একা। আর তখন তিনি বাকিটা বললেন না, শুধু দূরের কবরস্থানের দিকে তাকালেন। বজ্রপাতের আলোয় কবরগুলোর সারি এক মুহূর্ত উজ্জ্বল হলো, তারপর আবার অন্ধকার। রাতের শেষে ভাইয়া শুয়ে পড়ল, কিন্তু ঘুম আসলো না। তার গলায় এখনও সেই ঠান্ডা হাতের ছোঁয়া। চোখ বন্ধ করলেই সেই বিকৃত মুখ, সেই কালো চোখ আর সেই শেষ নির্দেশ, আগামী রাত কবরের পেছনে একা। এই লাইনটাই সারা রাত ভাইয়ার কানে বাজতে থাকলো। চোখ বন্ধ করলেই কণ্ঠটা শোনা যায়, চোখ খুললেই কবরস্থানের অন্ধকার ভেসে ওঠে। ভোরের আলো ফুটলেও তার বুকের ভেতর রাত রয়ে গেল। গলায় নখের দাগ লালচে হয়ে আছে। আয়নায় তাকালে নিজেকেই অচেনা লাগে। বয়স্ক লোকটা ভোরেই সবাইকে ডাকলেন, খুব শান্ত গলায় বললেন, আজ রাতেই শেষ করতে হবে, না হলে এটা কখনো থামবে না। পরিকল্পনা খুব সহজ, কিন্তু ভয়ঙ্কর। ভাইয়া যাবে একা, যেমনটা ওটা চায়, কিন্তু আসলে একা নয়। বয়স্ক লোক আর কয়েকজন সাহসী মানুষ দূরে অন্ধকারে লুকিয়ে থাকবে। কবরস্থানের পেছনের সেই সরু রাস্তা, সেই জায়গাতেই সব হবে, কারণ ওটার শক্তি সেখানেই। দিনটা অস্বাভাবিকভাবে শান্ত ছিল। আকাশ মেঘলা, বাতাস ভারী, পাখির ডাক কম। গ্রামটা যেন আগেই জানে রাতে কিছু একটা হবে। সন্ধে নামার সাথে সাথে সবাই প্রস্তুত হলো। লাঠি, টর্চ, ধর্মীয় পানি, দোয়া সব নেওয়া হলো। কিন্তু সবচেয়ে বড় প্রস্তুতি ছিল মনের। রাত ঠিক 12টা। ভাইয়া একা বের হলো। হাতে কিছু নেই, লাঠিও না, কারণ বয়স্ক লোকটা বলেছিলেন, ভয় দেখাতে অস্ত্র লাগে, কিন্তু ভয় ভাঙতে লাগে খালি হাত আর দৃঢ় মন। পেছন থেকে সবাই দেখছে, কিন্তু শব্দ করছে না। ভাইয়া ধীরে ধীরে সেই পরিচিত পথ ধরে হাঁটছে। কবরস্থানের গেট পেরিয়ে পেছনের সরু রাস্তায় ঢুকতেই বাতাস ঠান্ডা হয়ে গেল। ঠিক সেই গন্ধ, কবরের গন্ধ। মাটি, পচন, স্যাঁতস্যাঁতে অন্ধকার। হঠাৎ সামনে থেকে শব্দ, খস খস, খস খস। ভাইয়ার বুক ধক করে উঠল, কিন্তু সে থামল না, আরও দুপা এগোলো। আর ঠিক তখনই বজ্রপাতের আলোয় সে দেখতে পেল ওটা দাঁড়িয়ে আছে কবরের পাশে, মানুষের মতোই, মাথা নিচু। কণ্ঠটা ভেসে এলো খুব সন্তুষ্ট স্বরে, একা এসেছ। ভাইয়া গলা শুকিয়ে যাওয়া সত্ত্বেও বলল, এসেছি, বলো কি চাও। অবলবটা ধীরে মাথা তুলল, সেই ঝলসানো মুখ, সেই কালো চোখ। সে হাসল, তোর ভয়। ভাইয়া শক্ত করে দাঁড়িয়ে রইল, ভয় আমি আর দেব না। এই কথায় অবয়বটা থমকে গেল, যেন অবাক। তারপর তার শরীর কেঁপে উঠল, চারপাশে বাতাস ঘুরতে লাগল, কবরগুলোর মাটি নড়ছে, শুকনো পাতাগুলো উড়ছে। ভয় না দিলে তুই থাকবি কি করে? কণ্ঠটা এবার রেগে গেছে। ভাইয়া বুক ভরে শ্বাস নিল, আমি দেখেছিলাম, ভয় পেয়েছিলাম, কিন্তু এখন জানি তুমি শুধু ভয়েই শক্ত। ভয় না পেলে তুমি কিচ্ছু না। এই কথা বলার সাথে সাথেই বয়স্ক লোক দূর থেকে সংকেত দিলেন। সবাই একসাথে প্রার্থনা শুরু করল। শব্দ একসাথে উঠল, কবরস্থানের অন্ধকার কেঁপে উঠল। অবয়বটা গর্জন করে উঠল, থামাও। সে এগিয়ে এলো ভাইয়ার দিকে, খুব কাছে, এত কাছে যে ভাইয়া আবার সেই পচা গন্ধ পেল। কিন্তু এবার সে চোখ ফেরালো না, তাকিয়েই রইল। আমি ভয় পাই না, ভাইয়া বলল কাঁপা কিন্তু দৃঢ় গলায়। অবয়বটা হঠাৎ চিৎকার করল, এক ভয়ঙ্কর শব্দ। তারপর তার শরীর ফেটে ছায়ার মতো ছড়িয়ে পড়তে লাগল। কবরের মাটি ভেতরে টেনে নিচ্ছে যেন। বাতাস হঠাৎ থেমে গেল। বয়স্ক লোক সামনে এগিয়ে এসে কবরের দিকে পানি ছিটালেন, শক্ত কণ্ঠে প্রার্থনা পড়লেন। শেষ একটা বজ্রপাত হলো। আলোয় দেখা গেল অবয়বটা আর নেই, শুধু কবরের মাটি একটু দেবে গেছে। সব কিছু হঠাৎ নিস্তব্ধ। কিছুক্ষণ কেউ কথা বলল না। তারপর বয়স্ক লোকটা ধীরে বললেন, শেষ, ভয় শেষ। ভাইয়া হাঁটু গেড়ে বসে পড়ল। তার বুক হালকা। বহুদিন পর মনে হলো শ্বাস নেওয়া যাচ্ছে। সেই রাতের পর আর কখনো কোনো শব্দ শোনা যায়নি। কবরস্থানের পেছনের রাস্তা আগের মতোই অন্ধকার, কিন্তু আর ভয়ঙ্কর নয়। ভাইয়ার জীবনে দাগ রয়ে গেছে, কিন্তু ভয় আর তাকে তাড়া করে না।
এই ঘটনাটা এখানেই শেষ, কিন্তু ক্যাথরিন আপু আমাকে একটাই কথা বলেছিলেন, কিছু ভয় আসলে বাইরে থাকে না, ওরা আমাদের ভেতরে ঢুকতে চায়, আর একবার ঢুকলে ভয় দিয়েই বাঁচে।